নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। বিনপুর 2 নম্বর বেলপাহাড়ি থানার নবাগত আইসিকে শুভেচ্ছা জানালো বিনপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। ওয়েস্ট বেঙ্গল মেহনতি মানুষের ব্রিগেডে রবি দাসের প্রতিবন্ধকতাকে জয় করার গল্প। ঝাড়গ্রাম কলকাতার ব্রিগেড সমাবেশে যোগ দিতে মিছিল করে ঝাড়গ্রাম থেকে ট্রেনে রওনা কয়েক হাজার দলীয় কর্মী ও নেতৃত্ব। মৃতদেহ চলন্ত গাড়ির ডিক্কি থেকে ঝুলছে হাত, আটকে উঠল সাধারণ মানুষ। ওয়েস্ট বেঙ্গল খড়গপুরে রেলের জায়গা থেকে সমস্ত দলীয় কার্যালয় সরানোর নোটিশ। বিনপুর 1 নম্বর পথ দুর্ঘটনায় নলবনি এলাকায় আহত এক বাইক আরোহী। ওয়েস্ট বেঙ্গল রাজ্যপালকে ফেরানোর দাবিতে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, বোসের সামনেই সরব স্থানীয়রা। ঝাড়গ্রাম নেগুই এলাকার রাজ্য সড়কে পথ দুর্ঘটনার গুরুতর আহত এক বাইক আরোহী। ঝাড়গ্রাম ব্রিগেড সমাবেশে যোগ দিতে ঝাড়গ্রাম থেকে রওনা দিচ্ছে কর্মী সমর্থকরা। বিনপুর 2 নম্বর স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শিলদাতে অগ্রণী উদ্যোগ সোসাইটির পরিচালককে বিশেষ সম্মান, উপস্থিত এসডিপিও, বিডিও। ঝাড়গ্রাম গোলবান্দি এলাকায় হাতির হানায় আশঙ্কাজনক এক মহিলা, চিকিৎসাধীন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ওয়েস্ট বেঙ্গল ভাঙড়কাণ্ডে গ্রেপ্তার আইএসএফ নেতা রাহুল মোল্লা। ভূস্বর্গ ভয়ঙ্কর, রামবনে ভয়াবহ বন্যার জেরে ভূমিধস, বন্ধ রাস্তা, মৃত 3। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত। আচমকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সূত্রের খবর, তিনি গত শুক্রবার রাতে আচমকাই শরীরে অস্বস্তি বোধ করেন। উত্তরপ্রদেশের হাতরাসে ফের ধর্ষণের ঘটনা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালিকা। 2020 এর হাতরাসে ভয়াবহ ধর্ষণের ঘটনা এখনও দেশবাসীর মনে টাটকা। এরই মধ্যে ফের ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে হাতরাস, এবার লালসার শিকার এক 7 বছরের শিশু। এর বেপরোয়া গতির জের মধ্যরাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু 2 যুবকের। সকালে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া আজকের, জানতে বিস্তারিত খবরটি আমাদের শুনুন। সুপ্রিম কোর্টকে বেঞ্জির আক্রমণ, বিজেপি সাংসদ নিশিকান্তের বিরুদ্ধে অবমাননা মামলার উদ্যোগ। সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতিকে নিশানা করে আইনি ফাঁপড়ে নিশিকান্ত দুবে এই বিজেপি সাংসদের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলার শুনানি উদ্যোগ নেওয়া হয়েছে। ঝড়ের গতিতে টোটোর দিকে ধেয়ে এলো গাড়ি, সংঘর্ষে মৃত চালক, জখম আরোহীরা। জলপাইগুড়ির চা বাগানে বাইসনের দাপট, মৃত্যু বৃদ্ধার, এলাকায় আতঙ্ক। সাত সকালে জলপাইগুড়ির জয়পুর চা বাগানে জোড়া বাইসনের হামলা, যার জেরে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতের নাম দেওমণি বড়াইক, বয়স 62। ঘটনায় মৃতের নাতি সহ আহত হয়েছেন আরও 2 জন। 5 টাকা দাম কমানো সম্ভব পেট্রোল ও ডিজেলের। কর বাবদ 11 বছরে মোদী সরকারের ভাড়ারে 40 লক্ষ কোটি কংগ্রেস। পেট্রোল ডিজেলের দাম কিভাবে স্থির হয়? আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর কমলে বা বাড়লে দেশে সেই অনুপাতে ধার্য হয় পেট্রোল পণ্যের মূল্য। গার্ডেন রিচে গতির বলি নাবালক, রাতের শহরে ফের জয়রাইড, জখম 5। সপ্তাহ দুয়েক আগের ঘটনা, ঠাকুরপুকুর বাজারে পরিচালকের গাড়ির বেপরোয়া গতির বলি হন এক পথচারী। কখনো মদ্যপ অবস্থায়, কখনো বন্ধুবান্ধবকে নিয়ে জয়রাইডের নামে পুলিশের যাবতীয় বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর চালকের দৌরাত্ম্য চলছেই। চারধাম যাত্রায় দেদার অনলাইন প্রতারণা, প্যাকেজ বুকিং নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের। রাজ্যে শান্তি বজায় রাখুন, চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদের সাম্প্রতিক গোলমালের জন্য সরকারি বিজেপি ও তার দোসরদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই প্রথম তার নিশানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও। ভুতুড়ে ভোটার খুঁজতে দিদির দূত অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূল। ভুতুড়ে ভোটার খুঁজছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এজন্য দিদির দূত অ্যাপ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তারা। প্রতিটি ব্লকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুগার, প্রেসার, জ্বর সহ বিভিন্ন রোগের 131টি ওষুধ, নিম্নমানের। শিশুদের জন্য কম্বিনেশন সিরাপ ব্যবহার নয়। শত উদ্যোগেও ওষুধের গুণমান সুনিশ্চিত করা যাচ্ছে না কোনোভাবে। এবার কেন্দ্রীয় সরকার চলতি বছরের মার্চ মাসের নিম্নমানের ওষুধের তালিকা প্রকাশ করল। গণপিটুনিতে মৃতের ক্ষতিপূরণে সমতা। সুপ্রিম কোর্টের শুনানি আগামী 23 এপ্রিল। গণপিটুনিতে হত্যা ও বিদ্বেষজনিত হিংসায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ায় বিষয়টি নিয়ে 23 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। বিস্তারিত খবরে। নয়াদিল্লি গণপিটুনিতে হত্যা ও বিদ্বেষজনিত হিংসায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে 23 এপ্রিল সুপ্রিম কোর্টে শুনানি হবে। বিষয়টি নিয়ে 2023 সালে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতামত জানতে চেয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী 23 এপ্রিল বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর এজলাসে শুনানি হতে চলেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে হত্যা ও ধর্মীয় বিদ্বেষের সংখ্যা বেড়েছে। গণপিটুনিতে মৃত্যু বা বিদ্বেষজনিত হিংসার শিকার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য আলাদা নীতি নিয়ে চলে, ফলে ক্ষতিপূরণের পরিমাণ আলাদা হয়। এই বৈষম্য মেটাতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ইন্ডিয়ান মুসলিম ফর প্রোগ্রেস অ্যান্ড রিফর্মস বা IMPAR। আবেদনে বলা হয় 2018 সালে তেহসিন পুনাওয়ালা মামলার রায়ের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, গণপিটুনিতে মৃতের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দিষ্ট নীতি প্রণয়ন করতে হবে। 2023 সালের শুনানিতে আবেদনকারীদের তরফে বলা হয়,
কয়েকটি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নীতি তৈরি করলেও তাতে কোনো সমতা নেই। বেশিরভাগ রাজ্য এই নিয়ে কোনো উদ্যোগও নেয়নি। আবেদনকারীদের দাবি ছিল বর্তমানে রাজ্যগুলি যেভাবে ক্ষতিপূরণ দেয় তা বৈষম্যমূলক ও সংবিধানের 14, 15 ও 21 নম্বর ধারার পরিপন্থী। অনেক ক্ষেত্রেই মিডিয়া কভারেজ, রাজনৈতিক বাধ্যবাধকতা ও মৃতের ধর্মীয় পরিচয় দেখে ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করা হচ্ছে। তাই গণপিটুনিতে হত্যা বা হিংসার ঘটনায় শীর্ষ আদালত সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ন্যায্য ও যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিক, এমন আবেদনও করা হয়। শ্রীনগর, হঠাৎ বন্যার জেরে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের রামবন জেলা। রবিবার সকালে আচমকাই বন্যার জেরে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার রামবনের ধর্মকুণ্ডু এলাকায়। ভূমিধস ও বন্যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 জন, নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে অজস্র ঘরবাড়ি। স্থানীয় ও পুলিশ সূত্রে দাবি, ধসের জেরে বহু মানুষ এখনও নিজেদের বাড়িতে আটকে রয়েছে। তাদের উদ্ধারের জন্য অভিযান চলছে। জানা গিয়েছে, রবিবার সকালে মেঘভাঙা বৃষ্টির জেরে হঠাৎ করেই নদীর জল বাড়তে শুরু করে ও বন্যা দেখা যায়। ব্যাপক বৃষ্টির জেরে হয় ভূমিধসও। ফলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামবন জেলার ধর্মকুণ্ডে চেনাব সেতুর কাছ থেকে জল ঢুকতে শুরু করে, ফলে গ্রামে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেলা 12টা পর্যন্ত বন্যার জেরে প্রায় 150টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। আটকে রয়েছেন প্রায় 100 মানুষ। এছাড়া বন্ধ রয়েছে শ্রীনগর থেকে জম্মু জাতীয় সড়কও। আবহাওয়া খারাপ থাকার জেরে রামবন জেলার ডেপুটি কমিশনার জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। যে কোনো জরুরি পরিস্থিতিতে 0199829550, 019982667990 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। উত্তরপ্রদেশের হাথরাসে ফের ধর্ষণের ঘটনা। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নাবালিকা। লখনউ, 2020-এর হাথরাসে ভয়াবহ ধর্ষণের ঘটনা এখনও দেশবাসীর মনে টাটকা। এরই মধ্যে ফের ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে হাথরাস। এবার লালসার শিকার এক 7 বছরের শিশু। শুক্রবার রাতে হাথরাসের সিকান্দ্রাও কোতোয়ালি এলাকার একটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় অভিযুক্ত ভূপেন্দ্র, বয়স 21-কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতেও হাজির করা হয়। সেখান থেকে ধৃতকে আপাতত কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে অভিযুক্ত ভূপেন্দ্র নাবালিকাকে ভুলিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কোনো ক্রমে মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছায়। তাদের দেখেই চম্পট দেয় অভিযুক্ত। পরে নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশে গ্রেপ্তার করে। বর্তমানে নাবালিকার শারীরিক অবস্থা গুরুতর। ঘটনার রাতে তাকে সিকান্দ্রারও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও অবস্থা খারাপ হওয়ায় আলিগড় মেডিকেল কলেজে রেফার করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ফের বেপরোয়া গতির জের। মধ্যরাতে বাইক দুর্ঘটনায় মৃত 2 যুবক। রানাঘাট, মধ্যরাতে নদিয়ায় বাইক দুর্ঘটনা, যার জেরে মৃত্যু হল 2 যুবকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাটের মাসুন্দা এলাকায়। স্থানীয় সূত্রে দাবি, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ধারে একটি লাইন পোস্টে ধাক্কা মারে। পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় 2 যুবক সারা রাত রাস্তায় পড়েছিল। পরে ভোরবেলা বিষয়টি স্থানীয় মানুষের নজরে এলে তারা খবর দেন পরিবার-পরিজনদের। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই 2 যুবককে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নক্ষত্র বিশ্বাস, বয়স 19 ও প্রসেনজিৎ ঘোষ, বয়স 32। তারা নাওপাড়া মাসুন্দা গ্রামে পঞ্চায়েতের সাহেবডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেলা দেখতে যাওয়ার জন্য দুজনে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছিল। নক্ষত্র নিজের বাবার বাইক নিয়েই মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়। এরপর আর দুজনে সারা রাত ফেরেনি বাড়ি। সকালবেলা এলাকাবাসীর কাছে দুর্ঘটনার খবর পান পরিবারের লোকজন। পরিবার সূত্রে জানা গিয়েছে, নক্ষত্র কলেজ পড়ুয়া। বাড়িতে বাবা-মা এবং বোন রয়েছেন। প্রসেনজিৎ পেশায় রাজমিস্ত্রি, তারও বাড়িতে রয়েছেন বাবা-মা। দেখে নেব আজকের আবহাওয়ার হালচাল কী রয়েছে। সাত সকালে কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। ফলে সকালের দিকে গরমের দাপট খুব বেশি নেই। তবে বেলা বাড়তেই অস্থির হতে হয় শহরবাসীকে। সকাল 10টার পর থেকেই তেড়ে ফুঁড়ে উঠেছে রোদ। তুলনায় বিকেলের পর সাময়িক স্বস্তির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি ও 27 ডিগ্রির আশেপাশে। গতকাল শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল 27.8 ডিগ্রি। অর্থাৎ পরিসংখ্যান বলছে, গতকালের তুলনায় আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। গত 24 ঘন্টায় কলকাতায় তেমন বৃষ্টিপাত হয়নি। হাওয়া অফিস সূত্রে দাবি, আজ রবিবারে আবহাওয়ার তারতম্য খুব বেশি প্রভাব না পড়লেও সোমবার থেকে পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে নাকাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীদের। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। ঝড়ের গতিতে টোটোর দিকে ধেয়ে এলো গাড়ি। সংঘর্ষে মৃত চালক, জখম আরোহীরা। জলপাইগুড়ি, ফের জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রচণ্ড গতিতে ধেয়ে আসা একটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল টোটো চালকের। জখম হয়েছেন ওই টোটোর 2 সাওয়ারিও।
আজ রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া গোশালা মোড়ে 31টি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, নারায়ণ সেন নামে ওই টোটো চালক দুজন যাত্রী নিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে যাচ্ছিলেন। গোশালা মোড়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ি টোটোটিকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন চালক। মারাত্মক জখম অবস্থায় তাকে জলপাইগুড়ি মেডিকেলের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, টোটোতে যাত্রী হিসেবে অসমের কোকড়া ঝাড়ের দুই বাসিন্দা। দুর্ঘটনায় তারাও জখম হয়েছেন। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ, যদিও তার চালক পলাতক। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্তে শুরু করা হয়েছে। 5 টাকা দাম কমানো সম্ভব পেট্রোল ডিজেলে? কর বাবদ 11 বছরে মোদী সরকারের ভাড়ারে 40 লক্ষ কোটি কংগ্রেস। নয়াদিল্লি, পেট্রোল ডিজেলের দাম কিভাবে স্থির হয়? আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর কমলে বা বাড়লে দেশে সেই অনুপাতে ধার্য হয় পেট্রোপণ্যের মূল্য। কম বেশি এটাই আন্তর্জাতিক প্রোটোকল। 2014 সালের অক্টোবর থেকে পেট্রোপণ্য পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণহীন হয়ে গেলেও এই রীতি অনুসরণ করতে দেখা যায় না মোদী সরকারকে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হলে তৎক্ষণাৎ দেশে দাম বাড়িয়ে দেওয়া হয়, অথচ উল্টোটা হলে তার সুফল মেলে না। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম তলানিতে নামলেও দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্য কমানো হয় না। রাশিয়া থেকে সস্তায় তেল পেলেও দাম দাঁড়িয়ে থাকে একই জায়গায়। এতে সবথেকে বেশি মুনাফা কার? অঙ্ক বলছে তেল উৎপাদন সংস্থাগুলির, অর্থাৎ মোদী সরকারের। গত 11 বছরে সেই মুনাফা আকাশ ছুঁই ছুঁই, প্রায় 40 লক্ষ কোটি টাকা, ভারতের প্রায় 1 বছরের পূর্ণাঙ্গ বাজেট বরাদ্দের সমান। এই হিসেব সামনে এসেই শনিবার মোদী সরকারকে ট্যাক্স লুটেরা আখ্যা দিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এখন শুধুমাত্র কম নয়, কার্যত তলানিতে। ভারতের সরকারি তেল উৎপাদন সংস্থাগুলি পেট্রোলে লিটার প্রতি অন্তত 15 টাকা করে অতিরিক্ত লাভ করেছে। ডিজেলে মুনাফা হচ্ছে অতিরিক্ত 6 টাকা। কংগ্রেসের দাবি অন্তত 4 থেকে 5 টাকা করে লিটার প্রতি পেট্রোপণ্যের দাম এখনও কমাতে পারে তেল সংস্থাগুলি। কারণ পেট্রোল ও ডিজেল নিয়ন্ত্রণহীন হলেও আদতে সরকারি সংস্থার রিমোট কন্ট্রোল ভারত সরকারই। সুতরাং মোদী সরকারের সবুজ সংকেত না দেওয়ায় দাম কমানো হচ্ছে না। রাহুল গান্ধীর দল রীতিমতো পরিসংখ্যান পেশ করে জানিয়েছে, 2014 সাল থেকে আজ পর্যন্ত এভাবেই আমজনতাকে পেট্রোপণ্যের দাম উপযুক্ত সুরাহা দেয়নি মোদী সরকার, বরং পেট্রোপণ্যের উপর বলবৎ হওয়া শুল্ক আদায় বাবদ মুনাফা করেছে 39,54,000 কোটি টাকা। একইভাবে তেল সংস্থাগুলিও লাভের পাহাড়ে, কারণ আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় অশোধিত তেল কিনেছে, অথচ অতিরিক্ত বেশি দামে আমজনতাকে বিক্রি করে চলেছে। তথ্য বলছে, পেট্রোল ডিজেলের উপর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শুল্ক আরোপ করে কেন্দ্রের আয়ের অন্যতম উৎস হলো এই এক্সাইজ ডিউটি। 2014 সালের মে মাসে পেট্রোলের উপর তা ছিল লিটার প্রতি 9 টাকা 20 পয়সা, ডিজেলে 3 টাকা 46 পয়সা। 11 বছর পর পেট্রোলের এক্সাইজ ডিউটি হয়েছে লিটারে প্রায় 20 টাকা, ডিজেলে 15 টাকা 80 পয়সা। এখানে শেষ নয়, এর সঙ্গে যুক্ত হবে কৃষি ও পরিকাঠামো সেস। সেই হিসেবে পেট্রোল থেকে শুল্ক বাবদ আদায় হয় লিটারে প্রায় 22 টাকা, আর ডিজেলের ক্ষেত্রে 17 টাকা 80 পয়সা। জয়রাম সাফ জানাচ্ছেন, শুধু ভারত সরকার মুনাফা করছে না, বেসরকারি সংস্থাগুলিও 40% সস্তা দরে তেল কিনেছে। সুতরাং সরকার, কর্পোরেট সবাই মুনাফা করছে, একমাত্র লোকসান কার ভাগ্যে? আমজনতার। এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।